আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের ৮ নম্বর পর্ব। আর হ্যাঁ, একটা ২০ মিনিটের গল্প বানাতে কতটুকু কষ্ট হয় সেটা যে বানায় সেই বুঝতে পারে। সো অযথা বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আর যদি ভিডিও পছন্দ না হয় তাহলে ভিডিওটা স্কিপ করবেন। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাতে ছাদে যাব বলে রুম থেকে যে বের হব তখন আমার বইটার উপর নজর পড়ল। বইটার ভেতর থেকে আমার কেমন যেন মনে হচ্ছে লাল আলো বের হচ্ছে। একধানে আমি বইটার উপর তাকিয়ে আছি। আচ্ছা, আসলে এই বইটার ভেতরে কি কিছু আছে নাকি নাই, এটাই তো আমার মাথায় ঢুকছে না। হঠাৎ সুমন আমাকে ডাক দিল, রনি, ওই রনি, আর কত রুমে বসে থাকবি? এবার তো একটু রুম থেকে বের হয়ে তোর মুখটা আমাদের দেখা। বাহিরে সুমনের আওয়াজ শুনে আমি বাস্তবে ফিরলাম। বইটার উপর থেকে নজর সরিয়ে রুম থেকে বের হয়ে দেখি বাহিরে সুমন দাঁড়িয়ে আছে। সুমন আমাকে দেখে বলল, কি রে, সারাদিন কি তোর ঘুমাতে হয়? আমি বললাম, তো কি করব বল, এখানে তো একদম বন্দি হয়ে পড়ে আছি, তার থেকে ভালো রুমে ঘুমিয়ে সময় কাটাই। সুমন বলল, এখন তো নিচে যেতে হবে, হয়তো এখন মিটিং শুরু হবে, তবে কোন বিষয় নিয়ে যে মিটিং হবে এটা আমি জানি না। আমি হাসি দিয়ে বললাম, তুই না জানলেও আমার কিছুটা আন্দাজ হয়ে গেছে। সুমন বলল, আমাকে বলা যাবে? আমি বললাম, আমি যদি ভুল কিছু না বলি তাহলে আজকে মুক্তা আর আমার বিয়ের কথা সবার সামনে বলা হবে। সুমন আমার দিকে চোখ তাড়া করে তাকিয়ে বলল, কি? আমি বললাম, কি না রে ভাই, জি। এখন এসব বাদ দে। সুমন, আমি মনে হয় তোকে ভেজালের ভেতরে ফেলে দিলাম। সুমন বলল, মানে বুঝলাম না। আমি বললাম, বন্যার সাথে তোর সবকিছু ঠিকঠাক করে আমি কিছু করতে পারলাম না। সুমন বলল, আরে শালা, কি বলিস এসব? তুই ভালো কাজ করেছিস। তুই না থাকলে বন্যাকে আমি হয়তো এই কথা বলতে পারতাম না, তবে মেয়েটাকে আমি সুখের আশা দেখাতে পারলাম না। সুমনের কাঁধে হাত রেখে বললাম, আমি আছি তো, তুই চিন্তা করিস না। আমি তোদের নিজ হাতে বিয়ে দিতে না পারলেও তোদের একটা সুখের সংসার গিফট করব। আমি যেহেতু বলেছি সেহেতু আমার কথা রাখবো, তুই চিন্তা করিস না। এখন নিচে চল। সুমন আর কিছু বলল না। নিচে নামতে নামতে সুমন বলল, তুই কি মুক্তাকে বিয়ে করতে চাস? তবে আমার মাথায় এটা ঢুকছে না, যেখানে তুই একজন চাকর সেখানে মুক্তা তোকে। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওনেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, আমাকে চাকর হিসেবে এখানে আনে নাই। আগেই আমার মুক্তার বাবার সাথে কথা হয়েছিল, তবে সেটা জেলখানায়। আমাকে মিথ্যা বলে এখানে এনে বলে মুক্তাকে আমার বিয়ে করতে হবে, দেখি সামনে কি হয়। সুমন বলল, আমার তো খুব ভয় হচ্ছে, মুক্তা কোনো কারণ ছাড়া এগুলো করছে না। আমি বললাম, কারণ তো আছেই, আমাকে বিয়ের দিন সবার সামনে মারা হবে, এটাই কারণ। আমার কথা শুনে সুমন জায়গায় দাঁড়িয়ে পড়ল। আমি যে এত কিছু জানার পরেও শান্ত আছি, সুমন হয়তো তাই ভাবছে। আমি নিচে নামতে নামতে পেছনে তাকিয়ে বললাম, দাঁড়িয়ে থেকে আর কি করবি, তাড়াতাড়ি চলে আয়। আমি নিচে গেলাম। আর আমার জন্য তোর এত চিন্তা করতে হবে না। নিচে নেমে দেখি এই বাসায় যতজন মানুষ ছিল সবাই খুব সুন্দর করে লম্বা এক টেবিলে বসে আছে। টেবিলের এক মাথায় একজন মেয়ে পুরোপুরি পর্দা করে বসে আছে, অন্য মাথায় মুক্তার বাবা। তবে যে মেয়েটা পর্দা করে বসে আছে সেটা হয়তো আর কেউ না, আমাদের রিয়া ম্যাম। আমি সবসময় একটা কথা বলি, রিয়া ম্যাম যেখানেই থাকে না কেন আমি তার শরীরের ঘ্রাণ শুনেই বলতে পারি যে রিয়া ম্যাম এখানে আছে। মুক্তার বাবা আমাকে ইশারা করে দেখিয়ে বলল আমি যেন গিয়ে মুক্তার পাশে বসি। মুক্তার বাবার কথা মতো আমিও তাই করলাম। মুক্তার পাশে বসতেই মুক্তা আমাকে দেখে একটা হাসি দিল। আমি এক পাশে আর মুক্তার অন্য পাশে মুক্তার বয়ফ্রেন্ড, মানে রিয়ার বাবা হিসেবে সবাই যাকে চিনে। এবার মুক্তার বাবা কথা বলা শুরু করলো, সবাইকে অনেক কিছু বলল, ভালো মন্দ সবকিছু মিলিয়ে অনেক কিছু বলল। তবে রিয়া ম্যাম কোনো কথা বলছে না, শুধু বসে বসে শুনছে। মুক্তার বাবা শেষ পর্যায়ে গিয়ে বলল, আজকের এই মিটিং আমার মেয়ের জন্য। আপনারা হয়তো সবাই জানেন আমার মেয়ে মুক্তার জন্য পাত্র খোঁজা হচ্ছে, তবে সবকিছু ঠিকঠাক আছে। আমি নিজেই আমার মেয়ের জন্য পাত্র খুঁজে বের করেছি। আর সেই ছেলেটা হলো সবার চেনা জানা মানুষটি, তার নাম রনি। আমার আরেক মেয়েকে ও কফি দেয়। বলতে পারেন আমি কেন ওকে চাকর করে এখানে পাঠিয়েছি। আসলে আমি ওর ধৈর্য পরীক্ষা করছিলাম, দেখছিলাম আমার মেয়ের জন্য ও পারফেক্ট হবে কিনা। তবে ছেলেটা আমাকে হতাশ করে নাই। এজন্য আমি আজকে সবাইকে জানিয়ে রাখতে চাই, আগামী সপ্তাহে আমার মেয়ে মুক্তা আর রনির বিয়ে। এখানে কারো কি কোনো কমেন্ট আছে? সবাই এক বাক্যে বলল না। মুক্তার বাবা আবার বলল, মুক্তা মা, তুই কি রাজি? মুক্তা দাঁড়িয়ে বলল, জি বাবা, আমি রাজি। তুমি আমার বাবা, তুমি যা বলবে আমি তাই করব। তোমার জন্য তো আমি আমার জীবন দিয়ে দিতেও রাজি।
এবার আমাকে উদ্দেশ্য করে আঙ্কেল বলল, রনি বাবা তুমি কি বলো, তোমাকে আমি জোরাজোরি করব না, যা বলবে তোমার মন থেকে বলো। এই কথা বলতেই মুক্তা হাত দিয়ে কি যেন করতে চাইছে, হয়তো আমার উপর জাদুশক্তি দিয়ে সবকিছু বলাতে চায়। মুক্তা কিছু করার আগে আমি দাঁড়িয়ে বললাম, জি আমি রাজি, আমি মুক্তাকে বিয়ে করতে রাজি আছি। আমার কথা শুনে সবাই একদম নিস্তব্ধ হয়ে গেল। মুক্তা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি যে এমন কথা বলবো ও হয়তো ভাবতেও পারে নাই। সুমন এক কোনায় বন্যার সাথে চুপটি করে দাঁড়িয়ে আছে, ও কোনো কিছুই বলছে না, শুধু হয়তো ভাবছে আমি এত কিছু কিভাবে সহ্য করছি। তবে একটা বিষয় দেখে আমি পুরোই বোকা হয়ে গেছি, রিয়া ম্যামের মুখে কোনো কথা নাই, আগের জায়গায় চুপচাপ আছে। আঙ্কেল এবার বললেন, রিয়া মা তুমি কি বলো? রিয়া শুধু বলল, চাচা আপনি যা বলবেন তাই ঠিক আছে, এখানে আমার আর দ্বিতীয় কোনো কথা নাই। আঙ্কেল এবার বলল, এই মিটিং আজকে এখানেই শেষ করা হলো, সবাই সবার কাছে এখন যেতে পারো। মুক্তা যাওয়ার আগে আমার গালে ছোট করে একটা চুমু দিয়ে বলল, আমি জানি তুমি বিয়েতে রাজি হয়ে যাবে, তবে আমি কিছু করার আগেই যে রাজি হয়ে যাবে এটা আমার ধারণার বাহিরে ছিল। আমি খুব খুশি হয়েছি, ধন্যবাদ তোমাকে। সবাই সবার মতো চলে গেল, আমি শুধু এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, এত কিছু হয়ে যাচ্ছে তাও কিছু বলিস না কেন? আমি পেছনে তাকিয়ে দেখি সুমন অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি শুধু বললাম, বলেছি না আমার চিন্তা তোর করতে হবে না, আমার না আছে পরিবার না আছে কেউ, এই পৃথিবীতে কার আশায় বাঁচবো আমি? আমার তো কোনো মানুষ নেই, তোর তো সবকিছুই আছে। জানিস মাঝে মাঝে তোর মতো মন চায় আমিও কাউকে ভালোবাসি। তোর ভালোবাসা দেখে সেই দিন আমার খুব আফসোস হয়েছিল, আমাকেও যদি কেউ এভাবে ভালোবাসতো। কিন্তু আফসোস, এখন আর অন্য কিছু চিন্তা করি না, মৃত্যু হলেও সেটা হয়তো হাসি মুখে বরণ করে নিব। এই কথাগুলো বলতে গিয়ে চোখের কোণে পানি চলে আসলো। সুমন এবার আমার কাঁধে হাত দিয়ে বলল, সত্যি তোর মতো মানুষ হয় না। আমি বলছি দেখিস, একদিন তোর জীবনেও এমন কেউ আসবে, আমি এটা মন থেকে দোয়া করি। এখন গিয়ে ম্যাডামকে এক মগ কফি দিয়ে আয়। এখন নাকি ম্যাম কফি খাবে, আমাকে বন্যা বলল। মনে মনে বললাম, এই সময়ে ম্যাম কফি খাবে, নাকি ওই দিনের মতো আমাকে কিছু বলতে চাইছে আবার? আগে দেখি কি বলতে চাইছে। কিছুক্ষণ পর বন্যা এসে আমার হাতে কফির মগটা দিয়ে গেল। আমি রিয়া ম্যামের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিয়ে বললাম, ম্যাম আপনার কফি। রিয়া ম্যাম দরজা খুলে খুব চালাকির সাথে আমার হাতে একটা কাগজ দিয়ে কফিটা নিয়ে গেল। আমি চুপচাপ কাগজটা নিয়ে পকেটে ভরে সরাসরি উপরে চলে গেলাম। উপরে রুমের ভেতরে ঢুকে কাগজটা খুলে দেখি রিয়া ম্যাম প্রথমে রাগ প্রকাশ করে বলেছেন, তোমাকে আমি আর 2 দিন সময় দিলাম, এই 2 দিনের ভেতরে যা পারো করবে। আর মুক্তাকে বিয়ে করতে চাও না তুমি, কিন্তু ওদের জোরাজোরির কারণে রাজি হলে। সবকিছুই ঠিকঠাক আছে মানলাম, একটা কথা কি জানো, তোমাকে বিয়ের কথা বলে সবার সামনে মেরে ফেলা হবে। আমি কিন্তু এটা চাই না, আমি চাই আমার চাকর সবসময় আমার পাশে কফির মগ নিয়ে দাঁড়িয়ে থাকবে। শেষে রিয়া ম্যাম আবেগ ঝরানো কণ্ঠে লিখেছে, প্লিজ আমার জন্য না হলেও নিজের জন্য করো। তুমি না সুমন আর বন্যাকে সুখের সংসার গিফট করতে চাও, আমি জানি তুমি পারবে। আমি দেখেছি তোমার ভেতরে আলাদা একটা শক্তি আছে। আর কিছু বলবো না, শেষে শুধু বললাম, প্লিজ আমার জন্য তুমি এই কাজটা করো। রিয়া ম্যামের বলা কথাগুলো পড়ে আমার মনে হচ্ছে যেন এখন নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলি। আমি কি কম খুঁজেছি? কিন্তু কোথাও কিছু পাই নাই। এটা কি আমার দোষ? আবার আমার মৃত্যুর সামনে, কিন্তু এখন কি করব ভেবে পাচ্ছি না। মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছি। হঠাৎ কেউ বলে উঠল, রনি একটু বাহিরে আসবে। আমি বললাম, কে? বাহির থেকে বলল, আমি মুক্তা। রুম থেকে বের হয়ে মনে মনে বললাম, এক চিন্তায় বাঁচি না, আবার আরেক জ্বালায় এসে হাজির। ছাদের এক কোনায় রিয়া যাকে বাবা বলে ডাকে তিনি আর মুক্তা দুইজন দুইজনকে জড়িয়ে লিপকিস করছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে মুক্তা আমার দিকে তাকিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, এই ছেলেটাকে তুই চিনিস? আমি হাসি দিয়ে বললাম, চিনব না কেন, এ হলো আপনার রুমমেট বয়ফ্রেন্ড, যেখানে সেখানে পরকিয়া করেন 2 জন মিলে। আবার বলেন আমি চিনব কিনা। মুক্তা এবার হাসি দিয়ে বলল, তুই ছেলেটা খুব চালাক, তোর কষ্ট হয় না তোর সামনে তোর হবু বউ আরেকটা ছেলের সাথে এসব করছে? আমি বললাম, এতে কষ্টের কি আছে? আমি বলেছি না আমি সেই দিনই মারা গেছি, যেদিন ওরা আমার আম্মুকে আমার সামনে মেরে ফেলেছে। মুক্তা আর কিছু না বলে নিজের শরীর থেকে জামা খুলতে খুলতে বলল, আজকে এখানে তোর সামনে সবকিছু করব, তুই চাইলেও কিছু করতে পারবি না। আমি যেই রুমে যাব মুক্তা পেছন থেকে বলল, রুমের দরজা বন্ধ, ওইটা আমি লাগিয়ে দিয়েছি, তুই চাইলেও ভেতরে যেতে পারবি না, এখন তুই বসে বসে মুড়ি খা। মুক্তার দিকে তাকিয়ে দেখি একদম নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি শুধু বললাম, মুরব্বীরা একটা কথা হামেশাই বলতো, কিছু কিছু মানুষ আছে যারা পশুর থেকেও নিকৃষ্ট, সেই মানুষগুলো আজকে আমি নিজের চোখে দেখলাম। এই বলে ছাদের এক কোনায় গিয়ে বসে পড়লাম। কোথাও তো আর যেতে পারবো না, তাই আর কি করার, এটাই বেটার হবে। কখন ঘুমিয়ে গেছি নিজেও বলতে পারি না। সকালে চোখ খুলে সামনে তাকিয়ে দেখি বন্যা আর সুমন আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। আবার সুমনের হাতে একটা মগ, হয়তো আমাকে জাগানোর জন্য পানি নিয়ে এসেছে। আমি লাফ দিয়ে উঠে বললাম, কি রে তোরা এত সকালে এখানে কি করিস?
সুমন রেগে বলল, তোর কাছে এটা সকাল মনে হয়? শালা এখন 11টা বাজে। আমি চোখ বড় করে বললাম, কি? সুমন বলল, কি না জি। বন্যা এবার আমাকে রাগ দেখিয়ে বলল, তোমার জন্য আজকে আমার হাবি বকা শুনেছে। সারা রাত কি ঘোড়ার ঘাস কাটো যে এত ঘুমাতে হয়? আমি বললাম, আমার জন্য বকা শুনেছে মানে? কিরে সুমন, কি হয়েছে বলতো? সুমন আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আরে থাক এসব বাদ দে, এখন ফ্রেশ হয়ে নিচে চল। আমি বললাম, বাদ দিব মানে? কি হয়েছে তাই বল। সুমন বলল, তোর জন্য অপেক্ষা করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল, এজন্য তোর হয়ে আমি ম্যামকে কফি দিতে গিয়েছিলাম। আমার হাত থেকে কফি নিল ঠিকই, কিন্তু আমাকে বলে গেল আর যেন দ্বিতীয়বার আমি তোর হয়ে কফি দিতে না যাই। আজকে যদি ম্যাম স্যারকে বলে দিত কি হতো বলতো? সারা রাত তুই কি করিস এটা বল। আমি বললাম, সরি রে সুমন, আমার জন্য তোকে বকা খেতে হয়েছে। আর সারা রাত কি আর করব, দেখলি না রুমে গিয়ে ঘুমাতে পারলাম না। আমাকে এখানে আটকিয়ে মুক্তা আর ওর বয়ফ্রেন্ড সারা রাত পরকীয়ায় লিপ্ত ছিল, তাই কোনো উপায় না পেয়ে চোখ বুজে এখানেই ঘুমিয়ে গেলাম। বন্যা এবার মোটা কণ্ঠে বলল, মুক্তার বয়ফ্রেন্ড আবার কে? আমি সিসি ক্যামেরায় ইশারা করে তাকিয়ে বললাম, তোমার হবু স্বামীর কাছ থেকে জেনে নিও, সুমন সব জানে। সুমন আমাকে ধরে বলল, হয়েছে, আর এত কথা বলতে হবে না, এখন ফ্রেশ হয়ে নিচে চল। আমি বললাম, আচ্ছা তোরা যা, আমি কিছুক্ষণের ভেতরে আসছি। বন্যা আর সুমন চলে যাওয়ার পর আমি দরজার কাছে গিয়ে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রুমের ভেতরে গিয়ে মনে মনে বললাম, আমার কাছে আজকের দিন আর কালকের দিনটা সময় আছে, এর ভেতরে আমাকে যে করেই হোক রিয়া ম্যামকে নিয়ে এখান থেকে পালাতে হবে। কিভাবে যে কি করি তাই বুঝতে পারছি না, সময় তো চলে যাচ্ছে, মাগার কিছুই করতে পারছি না। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখি মুক্তা এক কোনায় দাঁড়িয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। আমাকে দেখে কাছে এসে আমার হাত জড়িয়ে ধরে কানে কানে বলল, রাতে কেমন দেখলি? আমিও বোকার মতো বললাম, আসলে রাতে কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই। কি করব বল, এত ঘুমে ধরেছিল, কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না। মুক্তা বলল, হয়েছে হয়েছে, তোর আর নাটক করতে হবে না, এখন চল, আমার বাবা তোকে ডাকছে। আমি বললাম, কেন, এত তাড়াতাড়ি কি আমাকে মারতে চাও নাকি? মুক্তা মুচকি হাসি দিয়ে বলল, তোরে বাহিরে দেখে অনেকটাই বোকা মনে হয়, কিন্তু তোর ভেতরে যে এত কিছু আছে সেটা আমি তোর সাথে কথা না বললে হয়তো বুঝতে পারতাম না। আমি বললাম, থাক, আর এত বুঝতে হবে না, এখন চলেন দেখি আপনার বাবা কি বলে। আচ্ছা, আপনার এই বাবার সাথে কতবার এক রুমে ছিলেন? মুক্তা আমার কথা শুনে আমার দিকে চোখ লাল করে বলল, সীমা ছাড়িয়ে যাবি না রনি। আমি এবার হাসি দিয়ে বললাম, আমার কাছে কিছুই লুকাতে হবে না, আমি সব জানি, এখানে তোমার কথা মতো সব চলে। রিয়ার বাবা আর তোমার বাবা বলে সবাই যাকে চিনে তারা হলো তোমার দেহ। ওই যে সবাই কি যেন বলে না, মনে নাই, তবে তুমি যে এতটা খারাপ আমি তা জানতাম না। মুক্তা কিছু না বলে চুপচাপ আমার হাত ধরে আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল। এখানে মুক্তা আর আমি ছাড়া ওর দুই বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। মুক্তা দরজা বন্ধ করে আমাকে উদ্দেশ্য করে বলল, ওদের আসল রূপ কি তুই দেখতে চাস? আমি বললাম, না, আমার কিছুই দেখার দরকার নেই, এখন আমাকে কি বলতে চাইছিলে তা বলতে পারো। মুক্তা হাত দিয়ে ইশারা করতেই ওর দুই বয়ফ্রেন্ড অদৃশ্য হয়ে গেল। এবার মুক্তা আমার দিকে তাকিয়ে বলল, খুব তাড়াতাড়ি তোর মৃত্যু হবে, ভয় করে না তোর? আর তুই এসব জানলি কি করে? আমি বললাম, আমি এসব জানলাম কি করে এটা জেনে তোর কোনো লাভ নেই, আর আমি এটাও জানি বিয়ের দিন তুমি সবার সামনে আমাকে মারবে। মুক্তা বলল, শুধু মারবো না, মারার পর তোর শরীরের টুকরোগুলো দিয়ে অনেক কিছু করব। আমি বললাম, সে তুমি যা ইচ্ছা তাই করো, আমার কোনো আপত্তি নেই, শুধু একটা প্রশ্ন, তুমি আমার আম্মুকে কেন মারলে? এবার মুক্তার মুখটা কালো হয়ে গেল। মুক্তা কি যে বলবে তার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না, হয়তো ভাবছে আমি এগুলো জানলাম কি করে। মুক্তা তোতলাতে তোতলাতে বলল, কি সব বলছিস তুই? আমি বললাম, কি সব বলি না, তুই তোর জাদুশক্তি দিয়ে আমার চাচাতো বোন আর সৎ বাবাকে দিয়ে আমার মাকে মারলি, কোনো একদিন আমি যদি বেঁচে যাই ছাড়বো না তোকে, তুই পরি আর যাই হোস না কেন। মুক্তা এবার আমার কাঁধে হাত দিয়ে বলল, সত্যি করে বল তুই কে? আমি বললাম, আমি কে এটা তো তুই নিজ চোখেই দেখলি, আমাকে বললে আমি নিজে এখানে চলে আসতাম, কিন্তু তুই আমার আম্মুকে ছাড়বো না আমি তোদের। এই কথা বলতেই মুক্তা আমার কোলে উঠে আমার ঠোঁটে কিস করে দিল। আমি শুধু মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কোনো রেসপন্স করছি না। কি করব, মুক্তার সাথে আমি কখনোই পেরে উঠতে পারবো না, আর তাছাড়া ও সাধারণ কোনো মানুষ নয়। কিছুক্ষণ পর মুক্তা আমাকে ছেড়ে আমার কোল থেকে নেমে বলল, তোর ঠোঁটগুলো তো ভালো মিষ্টি আছে। আমি বললাম, আমি কি এখন এখান থেকে যেতে পারি? মুক্তা কি যেন ভেবে বলল, যাবি? আচ্ছা যা, ঠিক আছে, আর শোন, তুই চাইলেও কিন্তু এখান থেকে পালাতে পারবি না, এখন তুই যা পারিস চেষ্টা করে দেখ, আর ভুলেও আমার সাথে লাগতে আসবি না, তুই তো জানিস আমি কে। আমি দরজা দিয়ে চুপচাপ বের হয়ে গেলাম। বাহিরে সুমন আমাকে দেখে বলল, কি রে মুক্তা কি বলল তোকে এভাবে দরজা আটকিয়ে? আমি সুমনের দিকে তাকিয়ে বললাম, আমি এখন রুমে যাচ্ছি, আজকে অন্তত আমাকে বিরক্ত করিস না, মেজাজ এমনি আমার অনেক গরম হয়ে আছে। এই কথা বলে উপরে উঠতে লাগলাম। সুমন আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে।
তাকিয়ে থাকার কথা, কারণ আমি আজ পর্যন্ত সুমনের সাথে এভাবে রেগে কখনো কথা বলি নাই। মুক্তার রাগ সুমনের উপর ঝাড়লাম। রুমের ভেতরে গিয়ে দরজা ভালো করে বন্ধ করে দিলাম। আজকে আমি বের করেই ছাড়বো কোথায় কি আছে না আছে। রুমের যতগুলো জিনিস ছিল সব এদিক সেদিক ফেলে উলটপালট করছি, কিন্তু কোথাও কিছু আমার নজরে পড়ছে না। টানা 2 ঘন্টা সময় নিয়ে রুমের প্রতিটা কোনায় কোনায় খুঁজলাম, কিন্তু কোথাও কিছু পাই নাই। রাগে আমার মাথা দিয়ে ধোয়া বের হচ্ছে। তাহলে কি রিয়া ম্যাম আমার সাথে মিথ্যা কথা বলল? কি জানি। অনেকক্ষণ রুমের এক জায়গায় বসে চিন্তা করছি, আবার কি খুঁজে দেখব নাকি না। হঠাৎ আমার একটা কথা মনে হলো। আমি যখন এই রুমে এসেছিলাম তখন একটা বই ছিল, কিন্তু এছাড়া এখানে আর কিছুই ছিল না। তার মানে কি? এবার খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। তার মানে আমি এখান থেকে পালানোর রাস্তা পেয়ে গেছি। আরে কি পেয়ে গেছি? যদি এটা না হয় এত খুশি হয়ে লাভ নেই। বইটার সামনে গিয়ে তাকিয়ে বললাম, ধরবো নাকি ধরবো না। কাপা কাপা হাতে বইটা নিলাম। বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, পরিজগতের যত শক্তি ছিল সবটা দিয়ে আমি এই বইটা তৈরি করেছি। একবার যে এই বই হাতে নিবে সে হয়ে যাবে এই সমস্ত শক্তির অধিকারী। মনে মনে বললাম, কি সব উল্টাপাল্টা শক্তি মুক্তির কথা বলছে, আগা মাথা কিছুই ঢুকছে না। বইয়ের দ্বিতীয় পাতায় লেখা, এই বইটা সবসময় তার ভেতরে থাকবে। সে যেমন মনে মনে চাইবে তাই কিছুক্ষণের ভেতরে হয়ে যাবে। বইটা আমি অনেক কষ্ট করে একটু একটু করে শক্তি দিয়ে তৈরি করেছি, কিন্তু কে জানতো এটা আমার জন্য অভিশপ্ত হয়ে যাবে। এসব কি যে মন গড়া কাহিনী। যে এই বইটা লিখেছে সেই এসব জানে। আমার তো এখান থেকে পালানোর রাস্তা দরকার। বইয়ের পরের পাতায় কি জানি মন্ত্রতন্ত্র লেখা, তবে এগুলো পড়তে পারছি না। এক এক করে বইয়ের প্রতিটা পৃষ্ঠায় খোঁজার চেষ্টা করছি কোথায় কি আছে। হঠাৎ আমার নজর পড়ল বইয়ের মাঝের 2 পাতায়। এক পৃষ্ঠায় লেখা আছে, বাঁচতে নয় মরতে চাই। অন্য পৃষ্ঠায় লেখা আছে, মরতে না বরং বাঁচতে চাই। হঠাৎ আমার মোবাইলের মেসেজের কথা আর সুমনের কথা মনে পড়ে গেল। ওরা বলেছিল মৃত্যু থেকে নয় বরং বাঁচা থেকে মরো, তাহলে নাকি আমি বাঁচতে পারবো। তার মানে এটাই এখান থেকে পালানোর রাস্তা। বাঁচতে না বরং মরতে চাই। প্রথম লাইনে লেখা আছে, প্রথমে পূর্ব প্রান্তে যাবে। কতটুকু যেতে হবে তা লিখে নাই। পরে লিখলো, তবে আধা ঘন্টার ভেতরে গেটের সামনে যেতে হবে, নইলে সবাই মায়াজালে আটকে পড়বে। যদি সময় মতো যেতে পারো সেখানে, তাহলে তুমি তোমার নিজের রাস্তা নিজেই খুঁজে বের করে নিতে পারবে। শেষ লাইনগুলো এমন ছিল, দেখে মনে হবে সমুদ্র, কিন্তু এটা তার মনের ভুল। হয়তো জীবন দাও, না হলে নতুন জীবন নিয়ে নাও। এই পর্যন্ত লিখেই এটা শেষ। মনে মনে বললাম, এটাই এখান থেকে পালানোর রাস্তা। আর পরে কি করব? যেই বইটা বন্ধ করলাম, বইটা থেকে লাল আলো বের হয়ে আমার ভেতরে ঢুকে বইটা অদৃশ্য হয়ে গেল। এটা দেখে ভয়ে আমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। তাড়াতাড়ি শরীরে যা কাপড় ছিল সব খুলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। শরীরে ইচ্ছামতো পানি দিতে লাগলাম। আমার ভেতরে তো আবার কিছু ঢোকে নাই। না না, এটা আমার মনের ভুল। কোনো রকম শরীর কাপড় দিয়ে ঢেকে রুম থেকে বের হয়ে গেলাম। ভাবলাম আজকে পালাবো না, যা করতে হবে কালকেই করব। কোনো রকম শরীর কাপড় দিয়ে ঢেকে রুম থেকে বের হয়ে গেলাম। ছাদ থেকে নিচে নেমে সুমনকে খুঁজতে লাগলাম, কিন্তু শালারে তো আজকে কোথাও দেখছি না। কোথায় গেল? কিচেন রুমে গিয়ে দেখি বন্যা একা একা রান্না করছে। পেছন থেকে আমি বন্যাকে বললাম, বন্যা, সুমন কোথায়? বন্যা আমার দিকে তাকিয়ে বলল, কি জানি কোথায় ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে তো আমরা 2 জন মিলে বাগান থেকে ঘুরে এলাম। আমি বললাম, ওহ তাই বলো, তা সুমনকে বিয়ে করবে কবে? বিয়ের কথা শুনে বন্যার মুখটা কালো হয়ে গেল। আমি বললাম, কি হলো বন্যা, মুখটা এমন কালো করলে কেন? বন্যা কান্না সুরে বলল, ভালোবাসলে কি আর বিয়ে করা যায়? অনেক ইচ্ছা ছিল ওকে নিয়ে সুখের একটা সংসার গড়ব, কিন্তু এখানে থাকলে কোনো কিছুই সম্ভব না। আমি হাসি দিয়ে বললাম, এত চিন্তা করো কেন? আমি যেহেতু আছি সেহেতু তোমাদের বিয়ে হবেই। খুব শীঘ্রই তোমার এই মনের আশা আমি পূরণ করব। কি রে, তোরা 2 জন মিলে কি যুক্তি করিস? পেছনে তাকিয়ে দেখি সুমনও চলে আসছে। বন্যা বলল, কি আর যুক্তি করব? তোমার বন্ধু আমাদের বিয়ে কবে হবে তাই জিজ্ঞাসা করছে। সুমন আমার কাছে এসে বলল, তাই নাকি? এবার আমি সুমনকে বললাম, সুমন এইদিকে শুনতো। সুমন বলল, হুম বল, কি বলবি? আমি সুমনের কানের কাছে মুখ নিয়ে বললাম, কালকে রাতে আমরা এখান থেকে পালিয়ে যাব। তুই এক কাজ করবি, কালকে বিকালে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিবি। এটা যেন কয়েক ঘন্টা পর কাজ করে, তাহলে আমাদের সুবিধা হবে। এই বলে আমি সুমনের কান থেকে মুখ সরালাম। সুমন বোকার মতো আমার দিকে তাকিয়ে বলল, এটা কি সত্যি? আমি বললাম, তবে কি আমি মিথ্যে কথা বলছি শালা? সুমন বলল, কিন্তু তুই যা বললি ওটা কিভাবে আনবো? আমি বললাম, তুই তো এখানে পুরাতন, তাই তোর কথা হয়তো ওরা রাখবে। ঔষধের কথা বলে নিয়ে আসবি, যাতে কেউ বুঝতে না পারে। সুমন বলল, কিন্তু আমার তো ভয় হচ্ছে রনি। আমি বললাম, তাহলে এখানে পচে মর, তোর আর বিয়ে করতে হবে না। আমি সবকিছু তৈরি করেছি, এখন শুধু তুই। বন্যা সুমনের দিকে তাকিয়ে বলল, 2 বন্ধু মিলে কি যুক্তি করছো? সুমন হাসি দিয়ে বলল, কিছু না। আমি বললাম, আচ্ছা সুমন, আমি গেলাম, আর আমার উপর ভরসা রাখ। এই কথাটাই বলতে এখানে আসছি, তুই কিন্তু আমাকে হতাশ করবি না। এই বলে কিচেন রুম থেকে বের হলাম।